তো আমি চলে এসেছি আবার মক টেস্ট নিয়ে। আজকে আমি এই মক টেস্টটা সকালেই দিয়েছিলাম, তো তার সলিউশনস এখন করছি। একটু দেরি হলো কিছু কারণের জন্য। তো ঠিক আছে, এটা তার প্রথম প্রশ্ন। কি বলেছে, আর আমি বারবার বলছি আর বেশি সময় নেই, কারণ আজকে হয়ে গেল তোমার 14 তারিখ, তো 16 তারিখ এবং 17 তারিখ দুদিন কন্ডাক্ট হচ্ছে এক্সাম, তো বেশি সময় নেই। তাই তোমরা কিন্তু আর কেউ থেমে থেকো না, সবাই নিজের নিজের মতো করে প্র্যাকটিস করে যাও। তো ঠিক আছে, আমার সাথে জুড়ে থাকার চেষ্টা করো। আমিও ডেলি একটা করে মক প্রোভাইড করছি, তো নিজের প্রিপারেশন হচ্ছে, তোমাদেরকে একসাথেই স্যাড করছি সব কিছু। ঠিক আছে, তো এটাতে প্রথম প্রশ্ন কি বলেছে, প্রশ্নটা কি বলেছে, এটাতে কিছু না, এটা জাস্ট একটা ক্যালকুলেশন আছে। এটা প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটে, তারপর সেকেন্ড ব্র্যাকেটে, তারপর থার্ড ব্র্যাকেটের। ঠিক আছে, তো কি বলেছে এটা দেখো, এই জায়গাটা আমি যদি প্রথম কাজ করি, এই জায়গাটা, তো এই জায়গাটা যদি প্রথম কাজ করা হয়, তাহলে এই জায়গাটার মানটাও কিন্তু 1980 আসবে। এটা দেখে নিই, 1980 আসবে এটা। তাহলে 1980 যদি আসে, 1980 আসবে। ঠিক আছে, তাহলে এই 1980 এই 1900 মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এই জায়গাটা পুরোটাই জিরো, এখান থেকে এটা পুরোটাই জিরো হয়ে যাবে। তারপর তাহলে -77 থাকবে এটা, আর 198/9 থাকবে, তাহলে এটা 22 হয়ে যাবে। এটা এই জায়গাটা 22 হয়ে যাবে, এই জায়গাটা, আর এটা -77। ঠিক আছে, সমান -55 আসবে অ্যান্সার আমার। তোমরা করো, নিজের মতো করো, এটা কিছু ছিল না। ঠিক আছে, এরপর পরের প্রশ্ন, নেক্সট কী বলেছে এটাতে, এটা বলছে কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে 6.14% সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে। দ্বিগুণ বলেছে না, তাহলে এটা কি বলেছে 6.14%, তার মানে যদি আমরা ভগ্নাংশে করি কত পার্সেন্ট দাঁড়াবে, 25/4, তাই না? তাহলে এটা 25/4, এটা 4% দাঁড়াবে। ঠিক আছে, তাহলে যদি আমার আমানতটা দ্বিগুণ করতে হয়, তার মানে আমাকে সুদটাও 100 করতে হবে, তাই না? আমি যদি টাকা 100 ধরি, 100 টাকাটার 25/4% যদি সুদ ধরি, তাহলে কত বছরে আমাকে কত হবে, 100 টাকা হতে হবে, তাই না? তাই তো, তাহলে যদি 100 টাকা ধরি কত বছর হবে, কারণ আমি 100 টাকা ধরলাম আসল, 100 টাকা আমি আসল ধরলাম। আবার তাহলে আমি যদি দ্বিগুণ করতে হয়, তাহলে 100 টাকা সুদ পেতে হবে আমাকে। তাহলে যদি সুদ 100 টাকা পেতে হয়, তাহলে কত বছরে পেতে হবে, কত বছরে পেতে পারি, তাহলে 100কে আমি যদি 25/4 দিয়ে ভাগ করি সুদের হার দিয়ে, ঠিক আছে, তাহলে 100কে যদি আমরা 25/4 দিয়ে ভাগ করি সুদের হার দিয়ে, তাহলে আমরা নিশ্চয়ই সময়টা পেয়ে যাব। তাহলে এটা 100/25, আর নিচে 4টা উপরে উঠে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 25/4 100, তার 4×4 16 বছর। ঠিক আছে, বা তোমরা একটু যদি ক্যালকুলেশন করো তাও পারবে, কারণ আমার 100 টাকার 25/4% সরল সুদে 1 বছরে সুদ কত হবে, 25/4 টাকা। ঠিক আছে, তাহলে কত বছরে আমার 100 টাকা হবে, তো ইন্টু 16, তাহলে 4×4 16, 4×25 100 হয়ে যাবে। এটা তোমরা নিজের মতো করে করতে পারো, তো এটাও ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, 50 কিলোমিটার/ঘন্টা গতিবেগ সম্পন্ন 1000 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 120 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ড অতিক্রম করে। ঠিক আছে, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, তো টোটাল কতটা দূরত্ব কভার করছে, প্রথম ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য 120 মিটার, তাহলে টোটাল আমাকে কভার করতে হচ্ছে কত, 100 + 120, তাই না? টোটালটাই কভার করতে হবে। তাহলে আমাকে যদি গতিবেগ চাই, তাহলে টোটাল দূরত্ব বা টোটাল সময়টা কত লাগছে, এখানে বলা হয়েছে 6 সেকেন্ড সময় লাগছে, তাই না? তাহলে এটা মিটার, এটা মিটার, এটা মিটার দেওয়া আছে, এটা সেকেন্ড, তো মিটার/সেকেন্ড আসবে আমার গতিবেগটা। তাহলে এটা 220/6, এটা মিটার/সেকেন্ড। কিন্তু এখানে দেখো আমার প্রথমটা যে গতিবেগটা সেটাও কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে, এবং যে দ্বিতীয় গতিবেগটা চেয়েছে সেটার উত্তরও কিন্তু আমাকে মিটার/আওয়ারই দেওয়া, সরি, কিলোমিটার/আওয়ারই দেওয়া আছে। তাহলে আমাকে এটা কোনোভাবে কিলোমিটার/আওয়ার আনতে হবে। আর এবং যেটা এই যে গতিবেগটা বার হবে, এটা কিন্তু আপেক্ষিক গতিবেগ বার হবে। কারণ দেখো, ভাষাটা পড়ো,
বিপরীত দিক থেকে আসছে বলা হয়েছে না, বিপরীত দিক থেকে আসছে এত মিটার দৈর্ঘ্য ধরে ট্রেন, তাহলে যখন বিপরীত দিক থেকে আসবে, এই একটা এদিক থেকে গেলে একটা এদিক থেকে আসবে, তাহলে এই বিপরীত দিক থেকে আসছে, তাহলে এই যে আপেক্ষিক বেগটা কী হয়, এই দুটো বেগের যোগফল হয়ে যায়। তার মানে এই যে বেগটা আসবে সেটা দুটো বেগের যোগফল বার হবে কিন্তু। তাহলে টোটাল 220/6 মিটার পার সেকেন্ড, এইটা মিটার পার সেকেন্ড, তাহলে কিলোমিটার পার করতে হলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 220/6 ইন্টু 18/5 এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কিলোমিটার পার আওয়ার পাবো। ঠিক আছে, তাহলে যদি গুণ করি 6 3 18 হবে, আর 5 5 44 120 হবে, তাই না? 5 44 120 হবে, তাহলে 44 আর 3, 44 গুণে 3 আমার থাকছে, তাহলে 44 আর 3 কত 132 হয়। তাহলে এই 132 কিলোমিটার পার আওয়ার দাঁড়িয়ে গেল এটা ওভারঅল স্পিড, অর্থাৎ দুটো স্পিডের যোগফল। তাহলে একটা স্পিড যদি বলা হয় 50 কিলোমিটার পার আওয়ার, নিশ্চয়ই একটা 132 থেকে যদি 50 বাদ দিই আমি, তাহলে সেটাই পেয়ে যাব। তাহলে কত হবে, 82 কিলোমিটার পার আওয়ার হবে না? তাহলে আরেকটা কত হবে, 82 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 82 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, এটা কিছু না, এটা আমাদেরকে একটা ক্যালকুলেশন সিম্পল দিয়েছে, এগুলো সবগুলো এগুলো যেহেতু টোটাল একটাই প্লাস, এগুলো সব মাইনাস, তার মানে এগুলোকে সব যোগ করে এটা থেকে বিয়োগ দিলেই হবে। তাহলে 9 4 13, 13 3 9 4 13, মানে 1300, আর এখানে 3 1600, এখানে 100 1700, এখানে এখানে কত আছে, এটা দেখো 500 500 600 600 3 900 900 900, আর 50 50 100 নিলাম, তাহলে 1000 1000, তার 9 4 13 13 1300 14000। ঠিক আছে, 14000 সরি 14000, হ্যাঁ 14000, আর এখানে 8 8 16000 14020 পেলাম আমরা, তাই না? 14000 30 14030 পেলাম, মানে এটা দেওয়া আছে আমাকে 14785 দেওয়া আছে, মাইনাস 14030, তাই না? তাহলে বিয়োগফলটা কত হয়ে যাবে, এটা 755 হবে না, 755, তো ব্যাস এটাই উত্তর হয়ে যাবে আমাদের 755। ঠিক আছে, এগুলো কিছু না, এগুলো শুধু মাত্র ক্যালকুলেশন করারই মতলব। এর পরের প্রশ্ন কনসেপচুয়াল এগুলো। ঠিক আছে, কি বলেছে, 28 মিটার বাহুযুক্ত বর্গাকার মাঠের 4 কোণে। তাহলে আমি প্রথমত একটা বর্গাকার মাঠ করে নিই। ঠিক আছে, বর্গাকার মাঠ করে নিই, যে বর্গাকার মাঠে বর্গাকার যদি মাঠ করি আমরা, তাহলে দেখবে এখান থেকে বর্গাকার মাঠ হবে একটা, এই যে একটা বর্গাকার মাঠ হলো। ঠিক আছে, এই 4টা কোণ আছে, এই 4টা কোণে কি বলেছে, যদি বাহু 28 হয় তাহলে তার অর্ধেক, মানে বাহুর অর্ধেক বরাবর একটা করে ঘোড়া বাঁধা আছে আমার প্রত্যেকটা বাহুতে, এখানে একটা এখানে একটা এখানে একটা। তার মানে এই যে বাহুটা, এই যে ঘোড়াটা, এ কতটা অংশ খাবে, মানে যদি আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করি, এ ঘুরবে, তাহলে এতটা কিন্তু ও ঘাস খাবে। তার মানে টোটাল যদি বৃত্তটাকে আমরা ডিভাইড করি, তাহলে কিন্তু টোটাল 4টা পার্টে সমান পার্টে ভাগ হবে। একটা দুটো তিনটে চার, টোটাল 4টা পার্টে ভাগ হবে। তাহলে কিন্তু তার মানে এই যে ঘোড়াটা, এটা ঘোরার ফলে যে অংশটার ঘাস খেতে পারবে সেটা হচ্ছে টোটাল বৃত্তটার 1/4 ভাগ। মানে টোটাল বৃত্ত যদি ক্ষেত্রফল πr² হয়, তাহলে πr²/4, এ কিন্তু এতটা ক্ষেত্রফলের ঘাস খেতে পারবে ঘোড়াটা, একটা ঘোড়া। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? এরপর যেহেতু প্রত্যেকটা ঘোড়াই তো এইভাবে ঘাস খাবে, তাহলে 4টা ঘোড়া আছে, 4টা ঘোড়া যদি πr²/4 করে খায়, তাহলে নিশ্চয়ই 4টা ঘোড়া মিলে, অর্থাৎ যদি আমি এইটা ক্যালকুলেশনটা করি এভাবে, 4টা ঘোড়া মিলে কত হবে, 4 × πr²/4, এতটা খেতে পারবে 4টা ঘোড়া। তাহলে 4 4 ক্যান্সেল আউট হবে, তার মানে টোটাল πr²/4 সব ঘোড়াগুলো মিলে আবার ঘাস খেতে পারবে। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, মাঠের অকৃত্রিম অংশের ক্ষেত্রফল, অর্থাৎ যে অংশটি ঘাস খেতে পাচ্ছে না, ঠিক আছে, যে অংশটি ঘাস খেতে পাচ্ছে না সেটার ক্ষেত্রফল কত। তাহলে আমাকে এই যে আমার দেওয়া হয়েছে বর্গক্ষেত্রটা, এর ক্ষেত্রফল বের করতে হবে। আর এই যে যেহেতু 4টা মিলে একটা সমান বৃত্তের ক্ষেত্রফলের সমান ঘাস খাচ্ছে, তার মানে বৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে। এরপর বৃত্তের ক্ষেত্রফল আর দরকার, আর কি বলা হয়েছে, বাহু কত 28 মিটার, অর্থাৎ আমাদের এই যে বাহুটা সেটা 28 মিটার বলা হয়েছে। ঠিক আছে, এটা বাহুটা 28 মিটার বলা হয়েছে, আর এই যে আমাদের ব্যাসার্ধটা কত হবে, অর্ধেক দৈর্ঘ্য, অর্থাৎ বাহুটার অর্ধেক। অর্থাৎ যদি আমাদের বাহু যদি আমাদের বর্গক্ষেত্র বাহু সমান 28 মিটার ধরি,
তাহলে আমাদের ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা কত হবে না 28/2 14 মিটার হয়ে যাবে, ঠিক আছে, 14 মিটার হয়ে যাবে, ঠিক আছে। তা টোটাল ক্ষেত্রফল থেকে এটা বাদ দেবো, মানে এই যে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 28 স্কোয়ার হয়ে যাবে। এই স্কোয়ার আমরা সবাই জানি বাহু স্কোয়ার, তাহলে 28 স্কোয়ার থেকে আমরা কোনটা বাদ দেবো না পাই আট স্কোয়ার, অর্থাৎ 22/7 ইন্টু 8 স্কোয়ার বলতে 14 স্কোয়ার, এটা বাদ দেবো, ঠিক আছে। তাহলে এটার ক্যালকুলেশন যখন তোমরা করবে দেখবে 28 স্কোয়ার 784 হয়, মাইনাস 22/7, ঠিক আছে, 22/7 ইন্টু 14 স্কোয়ার কত 196 হয়, 196 হয়, তাই না? ঠিক আছে, তো তোমরা দেখবে এটা ক্যালকুলেশন করার পরে 168 উত্তর বার হবে, ঠিক আছে, 168 উত্তর বার হবে। এটা কিছু না, এটা ক্যালকুলেশন শুধুমাত্র করা নিয়ে কাজ, আর কিছু না। এটা তো আমি সব পুরোটা বিল্ড করে দিলাম, ক্যালকুলেশনটা করে নিও, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে, একই সাথে দুটি পাশের ঘুঁটি নিক্ষেপ করা হয়, একই সাথে দুটি পাশার গুঁঠি নিক্ষেপ করা হয়, এখন সংখ্যার যোগফল 15 এর কম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি যে টোটাল, বন্ধুরা এটা যখন আমি করছিলাম মকটা দিচ্ছিলাম তখন কিন্তু আমি এটা করতে পারি না, কারণ তখন আমি সত্যি বুঝতে পারছিলাম না। আমি জানি যে টোটাল আউটকাম হয়, অর্থাৎ সর্বমোট যেটা আমাদের বার হতে পারে সেটা 36 হয়, এন স্কোয়ার হয়। তাহলে টোটাল আমার একটা যদি পাশা বের করি তাহলে সেটার আউটকাম কত হবে, এন স্কোয়ার, অর্থাৎ এন বলতে কটা তল, মানে কটা সম্ভব, 1 থেকে 6 পাশাতে 6টা তল আছে, তাহলে 1 থেকে 6 বার মানে আউটকাম আসবে, ঠিক আছে। তাহলে এন স্কোয়ার হয় কটা আউটকাম বার হবে, এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এন স্কোয়ার বলতে এই যে এন হচ্ছে কটা তল, আর কতবার আমি ঘোরাচ্ছি, ঠিক আছে, কটা তল, তাহলে একটার জন্য 6বার, ঠিক আছে, 1 স্কোয়ার, আর এন স্কোয়ার হচ্ছে তো তোমার 6 স্কোয়ার মানে 36টা, 36 টোটাল আউটকাম হবে 36টা, ঠিক আছে, টোটাল আউটকাম 36টা, দুবার হচ্ছে না, টোটাল আউটকাম 36টা হবে, ঠিক আছে। তো টোটাল আউটকাম তো আমি বুঝতে পারছিলাম 36, কিন্তু এটা আমি দেখছিলাম যে 15-এর কম, 15-এর কম বলতে আমি দুটো যোগফল করছিলাম, 2 আসতে পারে, 1 তো আসতে পারে না, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 5 6 7 8 9 10 11 আসতে পারে, 12 আসতে পারে, 13 আসতে পারে না, কারণ 7 আর 6। তারপর আমি যখন আমি অ্যানালিসিস করছিলাম তখন আমার হঠাৎ মাথায় এলো যে এটাতে আমি ভুল করেছি। কেন না, টোটাল আউটকাম তো 36, কিন্তু ফেভারেবল আউটকাম সেগুলোই তো হবে, কারণ 15-এর কম, 15-এর কম তো যে 36টা আমার আসবে সবই তো 15-এর কমই আসবে না, সব আউটকামটাই তো 15-এর কমই আসবে, 15 বেশি তো আসতেই পারে না। আমি বোঝাতে পারলাম, যটায় আসবে টোটাল আউটকাম তো 36টা, ফেভারেবল আউটকাম বলতে যতবার আমি পার্সেকুটিটা পড়বে, যতবার আমার আউটকামটা আসবে, যতবার আমার যোগফলটা আসবে, সেটা তো প্রত্যেকবারই 15-এর কমই আসবে না, কারণ দুটো পাশায় ম্যাক্সিমাম 6 করেই পড়বে, তাহলে টোটাল ম্যাক্সিমাম 12ই হবে, তা সেটা 15-এর কমই তো আসবে, ম্যাক্সিমাম 12 হবে, তাহলে তো প্রত্যেকটা আউটকামই আমার 15-এর কম হবে, তার মানে ফেভারেবল আউটকামে কিন্তু 36টাই হবে, অর্থাৎ যে 36টা আমি টোটাল আউটকাম পাচ্ছি সেগুলোই ফেভারেবল, অর্থাৎ সেগুলো তো প্রত্যেকটাই 15-এর কম, এই সেন্সটা মিন করছে। তাহলে কিন্তু এখানে সম্ভাবনাটা 1 হতো, ঠিক আছে, এই সম্ভাবনাটা 1 হবে। আমি বোঝাতে পারলাম, টোটাল আউটকাম 36টা, 6 এন স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার, ঠিক আছে, টোটাল আউটকাম, আর উপর যেটা দিলাম সেটা ফেভারেবল আউটকাম, অর্থাৎ আমি পাশার গুড়িটা ছড়ার ফলে যে আউটকামটা আমি ফেজ করছি, যেটাকে আমি দেখতে পাচ্ছি, যেটা আমার ফেজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে 36টা আউটকামই, কিন্তু আমার 15 কমই আসবে, কারণ ম্যাক্সিমামটা 12 হতে পারে, তো 36টা আউটকামই ফেভারেবল আউটকাম হবে, তার মানে অ্যাকচুয়ালি পসিবিলিটিটা 1ই হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে, তোর কি বলেছে, একটি পূর্ণ সংখ্যা 100-এর সাথে যোগ করা হয়, আবার সেই সংখ্যাটি 100 থেকে বিয়োগ করা হয়, মানে আমি যদি সংখ্যাটাকে এক্স ধরে নিই, তাহলে একটি পূর্ণ সংখ্যা এর সাথে যোগ করা হয়, তাহলে 100-এর সাথে যোগ করা হয়, তাহলে সংখ্যাটি কত হবে 100 প্লাস এক্স, আবার সেই সংখ্যাটি 100 থেকে যদি বিয়োগ করা হয়, অর্থাৎ 100 মাইনাস এক্স, তাহলে দুটো যোগফল কত হবে, এখানে দুটো যদি যোগ করে দিই আমি, তাহলে এক্স এক্স তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 100 প্লাস 100 200 হবে, তাই না, 100 প্লাস 100 200 হয়ে যাবে, এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে, 200 হবে, তো অপশনে। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে, কি বলেছে, একটি পূর্ণ সংখ্যার সাথে 25 যোগ করে
আবার সেই একই সংখ্যা 25 থেকে বিয়োগ করে, একই ব্যাপার, আগের কোশ্চেনটা একই, দুটো 50 হবে উত্তর। আগের কোশ্চেনটাই দিয়ে দেওয়া হয়েছে এটা, ঠিক আছে, আগের কোশ্চেনটাই দিয়ে 50 হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি টি শার্ট 800 টাকায় বিক্রি করে একজন দোকানদার 25% লাভ করে, 25% লোকসানের জন্য তার টি শার্টটি কত দামে বিক্রয় করা উচিত। দেখো বন্ধুরা, এটা কিন্তু এরকম হলে আমি তোমাদেরকে ট্র্যাডিশনাল ওয়েটা করাতাম কিভাবে, যে 25% লাভ হয়েছে, তার মানে এখান থেকে আমার ক্রয় মূল্যটা বের করব, তারপর 25% লোকসানে আমার বিক্রয় মূল্যটা বের করতে হবে, হ্যাঁ কি না। প্রথমত ক্রয় মূল্যটা বের করবো, তার 25% লোকসানে বিক্রয় মূল্য অটোমেটিক পেয়ে যাবো, এখান থেকে ক্রয় মূল্যটাও পেয়ে যাবো। কিন্তু আমি সেভাবে করবো না, কীভাবে করবো না তোমরা দেখো, কারণ যেহেতু আমার পরীক্ষার বেশি সময় নেই, তার জন্য আমি ওইখানে গিয়ে শুধুমাত্র তোমাদেরকে এক্সিকিউশনটা দেখাচ্ছি কী করবে, ঠিক আছে। 25% লাভ হয়েছে, ঠিক আছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য, 125 টাকা বিক্রয় মূল্য, সবাই বুঝতে পারছি আমরা। তাহলে যদি 400 টাকায় বিক্রি করা হয়, 400 টাকায় যদি বিক্রি করে 25% লাভ হয়, তাহলে এই যে 400 ভ্যালু, সরি 800 টাকা, 800 বলা হয়েছে না, 800 ভ্যালুটাই না 125 আমি বলতেই পারি, 800 সমান 125% বলতেই পারি, ঠিক আছে। তাহলে বা 125%, 800 একই ব্যাপার, 800 টাকা, টাকাতে 800 আর শতাংশ 125%, তাহলে 1% ভ্যালু কত হয়ে যাবে, 800/125। তাহলে 25% লোকসান করি, তার মানে 75% ভ্যালুটা কত হবে না, 800/125 ইন্টু 75, এটা বলতেই পারি। বুঝতে পারলাম, আমি একেবারে দুটোকে মার্জ করে আমি আলটিমেটে গিয়ে পরে আমি টোটাল বিক্রয় মূল্যটা বের করে নেবো। আমি কিন্তু আলাদা করে ক্রয় মূল্যটা বের করলাম না, কারণ টাইম টেকিং হবে, ঠিক আছে। আর আমি এই লাইনটা চাইলে নাও লিখতে পারতাম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখলাম এই উপর লাইনটা, এটাও আমি লিমিট করতে পারি, কারণ 125% এটা সমানে 800 একবারে লিখে দিতে পারি, 1%-এর ভ্যালু বের করে দিতে পারি। আর যেহেতু 25% লোকসান করছে, এখান থেকে আমি 75% ভ্যালু বের করে দিলেই হবে, আলাদা করে আমাকে ক্রয়মূল্য বের করার দরকার নেই। যখন আমাকে ক্রয়মূল্য বের করতে বলবে তখন আমাকে বের করতে হবে, কিন্তু এখানে কিন্তু পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি আমাকে ক্রয়মূল্যের দরকার নেই। তাহলে আমাকে বিক্রয়মূল্য যখন দরকার তখন আমি এইভাবে করতে পারি। তাহলে যদি আলটিমেট আমি ক্যালকুলেশন করি, এটা হয়ে যাবে 25/3 হয়ে যাবে, এটা 25/5 হয়ে যাবে, এটা 5-16 5-16-80, তাহলে এটা হয়ে যাবে, আর 3 × 16 থাকবে, তাহলে 3 × 160 থাকবে, এটা সমান হয়ে যাবে 480, ঠিক আছে, 480 টাকা। তাহলে এটা কী হয়ে যাবে, এটা আমার বিক্রয় মূল্য ওভারঅল শেষে গিয়ে, যখন আমি 25% ক্ষতি করার জন্য বিক্রি করবো তখন 480 টাকা বিক্রয় মূল্য হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম। দেখো বন্ধুরা, যদি 30-এর 1/5 হয়, তাহলে 30 × 1/5 লিখবো, এটা 6 হয়ে যাবে, ঠিক আছে। 200-এর 2/5 যদি হয়, তাহলে এটা কিন্তু 80 হয়ে যাবে। যদি 20-এর 0.2 অংশ হয়, এটা কত হয়ে যাবে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কত হবে, 4 হবে, তাই না, 0.2 4 হয়ে যাবে। 50-এর 50% 25 হবে। এবার তোমরা দেখে বলো কোনটা বড়, সবাই বুঝতে পারছি এটাই বড় হবে, অপশন 2 আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে, তার মানে অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে, অমিতের বয়স বেশি, তাহলে অমিত আর রাকেশের যে বয়সের ডিফারেন্সটা সেটা কিন্তু 5 বছর, ঠিক আছে। এরপর অমিতের বয়স, এরপর রাকেশের বয়স 5 বছর, তাদের বয়সের ডিফারেন্সটা। রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, আবার রাকেশ অনিলের থেকে ছোট, এখানে কিন্তু অমিত, এটা কিন্তু AM লিখে দিচ্ছি আমি, সেই জন্য AM ফর অমিত আর AN ফর অনিল, তাহলে অনিলের থেকে 3 বছরের ছোট, তাহলে অনিলের থেকে আবার রাকেশ 3 বছরের ছোট, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে যদি অমিতের বর্তমান বয়স 17 হয়, তাহলে এখান থেকে যদি অমিতের বর্তমান বয়স 17 হয়, তাহলে আমরা রাকেশের বয়স পেয়ে যাব, ঠিক আছে। তাহলে অমিতের যদি বর্তমান বয়স 17 হয়, তাহলে এই যে ইকুয়েশন 1 থেকে আমরা কি পাবো, রাকেশের বয়স কত পাবো, 12 পাবো, তাই না, কারণ অমিতের বয়স যদি আমি 17 পুট করে দিই, মাইনাস রাকেশের বয়স সমান 5, তাহলে রাকেশের বয়স সমান 17 - 5, তাহলে আমরা রাকেশের বয়স কত বলতে পারি, 12 বলতে পারি। রাকেশ আর সমান 12 বলতে রাকেশের বয়সটা 12 বছর, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এরপর কি বলেছে, এরপর বলেছে যে তাহলে কার বয়স চেয়েছে, অনিলের বয়স চেয়েছে, ঠিক আছে, অনিলের বয়স চেয়েছে। এবার কি বলেছে, তাহলে অনিলের বয়স কত হয়ে যাবে, অনিলের বয়স রাকেশের বয়সের থেকে 3 বছরের, মানে বয়স অনিলের বড়,
তাহলে যদি অনিলের বয়স বড় হয়, তাহলে আমরা যদি ইকুয়েশন 2-এ আমরা পুট করে দিই রাকেশের বয়সটা, তাহলে এখান থেকে যদি আমরা পাই অনিল -12 সমান 3 পাবো, তাহলে এখান থেকে আমরা পাবো অনিলের বয়স সমান 12 + 3 15 বছর পাবো। তো তাহলে এখান থেকে পাবো অনিলের বয়সটা 15 বছর। ঠিক আছে, বোঝাতে পারলাম? পরের প্রশ্ন কি বলেছে, পি এবং কিউ একসাথে একটি কাজ 6 দিনে সম্পন্ন করে। সরি বন্ধুরা, পি এবং কিউ একটি কাজ 6 দিনে সম্পন্ন করে। ঠিক আছে, 6 দিন সম্পন্ন করতে পারে। যদি পি একা 18 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে কিউ কাজ শেষ করতে কতদিন সময় লাগে? ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্ক অঙ্ক দেখছো তোমরা বন্ধুরা, কত 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 অঙ্ক আসছে। আমি আজকে যদি 6টা মক টেস্ট করাচ্ছি, তাহলে কিন্তু প্রত্যেকটা মক টেস্টে কিন্তু পি কিউর অঙ্ক প্রায় 2-3টে থেকেই আসে। তাহলে তোমরা কিন্তু এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলো, সময় কার্য অঙ্কগুলো কিন্তু একটু বেশি জোর দাও, প্র্যাকটিস করো। আমি যেভাবে করাচ্ছি সেভাবে করো, দেখবে টাইমটা অনেক কম লাগবে। ঠিক আছে, কি বলেছে, পি এবং কিউ একসাথে কাজ 6 দিনে সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে পি আর কিউ কতদিন লাগছে? 6 দিন লাগছে। 6 দিনে কাজ সম্পন্ন করছে। এবার বলেছে কি, যে যদি পি একা 18 দিনে করতে পারে, যদি পি একা 18 দিনে করতে পারে, তাহলে আমরা কী নেবো? এদের এলসিএম নেবো। তাহলে এদের এলসিএম 18 হয়ে যাবে। তাহলে আমি জানি টোটাল ওয়ার্ক, তো আমি আগেও লিখেছি টোটাল ওয়ার্ক, আমি প্রত্যেকবার বলে দিই, আবারও বলে দিচ্ছি, ইকুয়ালস টু হয় এফিশিয়েন্সি ইন্টু টাইম। ঠিক আছে, তাহলে এরপর আমরা এটা টাইম পেয়ে গেছি, এটা আমাদের পেয়ে গেছি টাইম, এটা টোটাল ওয়ার্ক পেয়ে গেছি। তাহলে এফিশিয়েন্সি নিশ্চয়ই টোটাল ওয়ার্ক আপন কী হবে? সময় হবে। তাহলে এফিশিয়েন্সি 3 হবে, এর এফিশিয়েন্সি 1 হবে। হয়ে গেছে। এরপর কি বলেছে, যদি কিউ এর কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় দিনের সংখ্যা, কিউ কতদিনে শেষ করবে? তাহলে এখানে পি প্লাস কিউ এর এফিশিয়েন্সি 3, হ্যাঁ কি না? আর এখানে পি এর এফিশিয়েন্সি 1, আমি বোঝাতে পারলাম? তাহলে যদি দুজনের এফিশিয়েন্সি 3 আর পির এফিশিয়েন্সি 1 হয়, তাহলে সে কিউর এফিশিয়েন্সি আমরা বলতে পারি, কিউ এর এফিশিয়েন্সি বলতে পারি আমরা 2 ইউনিট। ঠিক আছে, এটা কিউ এর এফিশিয়েন্সি, এটা এফিশিয়েন্সি অফ কিউ। ঠিক আছে, এটা ফর এফিশিয়েন্সি, এটা এফিশিয়েন্সি অফ কিউ। ঠিক আছে, এটা কিউর এফিশিয়েন্সি 2 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক তো কনস্ট্যান্ট 18, ওই কাজটাই করতে হবে, তাহলে টোটাল ওয়ার্ক 18 ইউনিট। তাহলে 18 ইউনিট টোটাল ওয়ার্ক যদি ওর এফিশিয়েন্সি 2 হয়, তাহলে সময় কত লাগবে? সময় 9 দিন লাগবে, তাই না? 9 দিন সময় লাগবে। তাহলে কিউর সময়টা কতদিন লাগবে? 9 দিন সময় লাগবে। নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, এক অসাধু ব্যবসায়ী 20 টাকা প্রতি কেজি বাজরা বিক্রি করছেন, যা তিনি কিনেছেন 16 টাকা প্রতি কেজিতে। তাহলে এখান থেকে আমরা একটা লাভ পাবো। ঠিক আছে, আবার বলেছে তিনি 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম দিচ্ছেন। ঠিক আছে, 100 গ্রামের জায়গায় 800 গ্রাম দিচ্ছেন। তাহলে আমরা দেখো এটা এইভাবে বলতেই পারি যে 16 টাকায় এটা সাকসেসিভ হবে। এটা আমরা যদি আর একটা লাইন লিখি, আর তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা সাকসেসিভ পার্সেন্টেজ অফ লাভ হবে। কারণ একটা জিনিসের উপর পরপর দুবার হলে আমরা জানি সাকসেসিভ হয়, তো এটাও সাকসেসিভ প্রফিট পার্সেন্টেজ হবে। এটাও সাকসেসিভ কিন্তু প্রফিট পার্সেন্টেজ হবে, পার্সেন্টেজ। ঠিক আছে, ঠিক আছে, পার্সেন্টেজ হবে। তো সাকসেসিভ হবে। তাহলে আমরা কি সাকসেস কীভাবে করবো না, 16 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করছে। এই জায়গাটা দেখো, 800 গ্রাম দিচ্ছে, 1000 গ্রামের জায়গায় ও দিচ্ছে 800 গ্রাম। ভালো করে বোঝো, 800 গ্রাম দিচ্ছে। তার মানে এখানে কিন্তু ক্রয় মূল্যটা হয়ে যাবে 800, আর বিক্রয় মূল্যটা হয়ে যাবে কত? 1000। আমি বোঝাতে পারলাম? 800 গ্রাম দিচ্ছে মানে 200 লাভ। ঠিক আছে, ঠিক, আমি বোঝাতে পারলাম? 800 গ্রাম দিচ্ছে মানে অ্যাকচুয়ালি 1000 গ্রাম, দেওয়ার কথা, কিন্তু ও দিচ্ছে 800 গ্রাম। তাহলে 800 গ্রামে কিনে ও 1000 গ্রামে বিক্রি করছে, এইটাও করতে পারি। বা যদি এটাকে আমরা আলাদা করে যদি আমরা দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিই, যদি আলাদা করে আমি এটার প্রফিট পার্সেন্টেজ বের করি না, তাহলে দেখো 800 গ্রাম দিচ্ছে 1000 গ্রামে, মানে 200 গ্রাম লাভ করছে কততে? 800 গ্রামে, কারণ দিচ্ছেই 800 গ্রাম। তাহলে 1/4 আসবে, আর 1/4 কার ফ্র্যাকশন? 25% ফ্র্যাকশন ভ্যালু। বা যদি 1/4 করি, মানে 4 কিনে 5 বিক্রি করছে, তো এটার দেখো যদি আমরা রেশিও নিই, 4 আর 5ই হবে। এই 800 আর 1000-এর রেশিও নিলেও 4 আর 5ই হবে, তাই না? বুঝতে পারলাম? তো দেখো তোমরা, এরপর যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে দেখো এই দুটো শূন্য কাটা যায়। একটু ছোটো করার জন্য আমরা এটা করে নিচ্ছি, আর ঠিক আছে, ছোটো করার জন্য একটু করে নিলাম, আর না করলেও হবে।
এরপর 8 ষোলো কত হয়, 128 হয়, তাই না? 128 হয়, আর 20 200, আর সরি 8 ষোলো 128, হ্যাঁ। তো এটা 20, এটা 200 নয় তো, এটা 16 কিনে 20 বিক্রি করছে, তাহলে এটা কিন্তু 200 হবে না, এটা কিন্তু সেটাই তো, এটা 200 হবে না, এটা কিন্তু 200 হবে না, এটা 20 হবে, ঠিক আছে, এটা 20 হবে, এটা 200 হবে না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি বোঝাতে পারলাম, আমি আবার একবার রিপিট করে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে 16 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করছে, তাহলে 16 কিনে 20 বিক্রি করাচ্ছি আমি। আর এইখানটা তোমরা যদি বুঝতে অসুবিধা, আমি এখানে আলাদা করে রেখে দেওয়ার জন্য যে টোটাল 1000 গ্রাম, ও কিন্তু 200 গ্রামে লাভ করছে, কততে? ও দিচ্ছে তো 800 গ্রাম, 1000 গ্রাম দিচ্ছেই না, 800 গ্রামই দিচ্ছে, তাহলে 800 গ্রামে 200 লাভ। তাহলে এখান থেকে রেশিওটা 1-4 পাবো না, 4 কিনে 5 বিক্রি করছে। তো দেখো এটাও সেই 800 আর 1000-এর রেশিওটা 4 আর 5ই হয়। তো ঠিক আছে, আমি টাইম বাঁচানোর জন্য ডিরেক্ট লিখে দিচ্ছি তোমাদের, কারণ বেশি সময় নেই না, আর যেহেতু বুঝতে পারবে না সেই জন্য আমি আলাদা করে এখানেও লিখে দিলাম, ঠিক আছে। 8 128 আর 20 আর 10 200, ঠিক আছে। তাহলে তার মানে কি, ওভারঅল এটা দাঁড়ালো কি 200, এটা দাঁড়ালো ওভারঅল সিপি দাঁড়ালো, এটা দাঁড়ালো ওভারঅল এসপি দাঁড়ালো। তার মানে 188 কিনে 200 বিক্রি করছি, লাভ কত হচ্ছে আমার? 72 টাকা লাভ হচ্ছে। 128 কিনে 200 বিক্রি, 72 টাকা লাভ, কততে? 128। পার্সেন্টেজের জন্য আমাকে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করি কত দাঁড়াবে, দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমরা ঠিক কাজে লাগাতে পারবো না বলতে, কারণ সবগুলো 50-এর কাছাকাছি, 50, 58, 54 এরকম আছে না, তাহলে আমাকে এটা একটা ক্যালকুলেশন করতে হবে, কোনো ব্যাপার না। এটা যদি 6 দিয়ে গুণ করি আমরা, বা 18 দিয়ে বা 36 দিয়ে গুণ করতে পারি, না 36 দিয়ে গুণ হবে না, 18 দিয়ে এটাকে আমরা 6 দিয়ে গুণ করি, ঠিক আছে, বা 6 দিয়ে না, এটা যদি 4 দিয়ে গুণ করি, 4 4 18 72 হবে, আর 4 4 32 128 হবে, আবার 2 দিয়ে 2 9 2 16, তাহলে আমরা দেখতে পাচ্ছি 900/16, 9 × 100/16, এটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে যদি 900/16 হয়, তাহলে যদি 900/16টা ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পাবে তোমরা 900/16 যদি আমি ক্যালকুলেশন করি, যদি আমি এটাকে মোছার চেষ্টা করি, তাহলে 900/16 এটা তোমরা দেখে নিলে, এটা আবার একটু দেখে নাও, ঠিক আছে, যেহেতু টাইম জায়গা করেছে না, সেই জন্য আমি এটাকে এরেজ করতে চাইছি। তো ঠিক আছে, দেখে নিলে 900/16 হলো এই 9, এই 16, 9 × 100, 900/16 আছে, ঠিক আছে। তো এরপর আমি করছি 900/16 যদি হয়, 900/16 হয়, ক্যালকুলেশন যদি করি, 16 5 80 আমরা জানি, 10 থাকে 100, 16 6 96 হবে, তাহলে 6 6 96, তার 56.25 আমার অ্যান্সার আসবে, কারণ ওই 56-এর কাছাকাছি ওইটা একটা অ্যান্সার আসে, তাহলে এটা ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা 259 এবং 847কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তার মানে বন্ধুরা আমাকে এই শেপটা বের করতে হবে, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা এই যে বলেছে গ্রেটেস্ট নাম্বার, সেটাই অ্যাকচুয়ালি এই শেপ বের করতে হবে আমাকে। তো এই শেপ যদি বের করতে চাই, আমি এই শেপ যদি বের করতে চাই, আমি কী করতে হবে, আমাকে এই শেপ যদি বের করতে চাই, আমার কী করতে হবে, এগুলোর এই শেপ বের করতে হবে। কিন্তু কি বলেছে, এই সংখ্যাগুলোকে যদি ভাগ করি সেই সংখ্যাটা দ্বারা, তাহলে কিন্তু 7 অবশিষ্ট থাকবে। তার মানে যদি এগুলো থেকে 7 আমি বিয়োগ দিই, তার মানে 259 থেকে যদি 7 বিয়োগ দিই 252 হবে, আর যদি 847 থেকে 7 বাদ দিয়ে আমি 840 হবে। তার মানে এই সংখ্যাগুলোকে যদি সেই সংখ্যাটাতে ভাগ করি, পুরোপুরি বিভাজ্য, অ্যাকচুয়ালি পুরোপুরি বিভাজ্য হবে, কিন্তু আমার এই সংখ্যাগুলোকে তো ভাগ করব না, করব কোনগুলোকে, 259কে 847কে করব, তখন তো 7 থাকবেই। তার মানে আমাকে এই সংখ্যাগুলোর যদি এই শেপ বের করে নিই, সেটা আমার আনসার হয়ে যাবে। তা 252 আর 840 যদি আমরা এই শেপ বের করি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তো তোমরা দেখো কী করে বের করবো, আমরা এটার ফ্যাক্টর বের করবো। তো 252কে 84 × 3 আকারে লিখতে পারি, 840কে 84 × 10 আকারে লিখতে পারি। এলসিএমে কী দরকার হয়, মাল্টিপিল দরকার হয়, আর এখানে ফ্যাক্টর দরকার হবে, ঠিক আছে। তো ফ্যাক্টর বলতে দেখো এইগুলোর ফ্যাক্টর কোনটা, একমাত্র 84, বাকি কিন্তু কোনোটা ফ্যাক্টর 3, এটা 10 আলাদা, তাহলে 84, যেহেতু 84টা সব থেকে ওটা ফ্যাক্টর, তার মানে অ্যান্সার আমার 84 হবে, তাহলে এই শেপ 84 হবে। তার মানে আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি, 84 দ্বারা যদি 252কে ভাগ করি, পুরোপুরি বিভাজ্য হবে 3 দ্বারা, 840কে যদি 84 ভাগ করি 10 দ্বারা, মানে ঠিক আছে 10 দ্বারা বিভাজ্য হবে। আর 259কে যদি ভাগ করি 7 ভাগশেষ থাকবে, 848কে যদি ভাগ করি 7 ভাগশেষ থাকবে, যেটা আমার মিলে যাচ্ছে।
তাহলে আমার অ্যান্সার কী হবে? 84 আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর পরের প্রশ্ন কী বলেছে? এই একটি কাজে 3/4 অংশ 12 দিনে, ঠিক আছে, এবং বি অবশিষ্ট কাজ 5 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, 3/4 অংশ 12 দিনে, তাহলে 3/4 অংশ 12 দিনে যদি করে, তাহলে এক অংশ কত দিনে? 3/4 অংশ যদি 12 দিনে করে, একদিনে কত করবে? মানে যদি আমি ধরি, যদি এটাকে আমরা এভাবে করি, এফিসিয়েন্সি বের করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, 12 দিনে 3/4 অংশ করতে পারে, তাহলে এক অংশ নিশ্চয়ই আর একটু বেশি দিনে করতে মানে করতে সক্ষম হবে। তাহলে আমরা সেই দিনটা বের করছি না, আমরা কি করব? এক দিনে কতটা করে। কারণ আমি বারবার বলেছি যে সময় এবং কার্যের অঙ্কে আমার সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে এফিসিয়েন্সি। কারণ আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি টু টাইম, তাই না? তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলে আমি সব পেয়ে যাব। তাহলে আমাকে এফিসিয়েন্সি যেহেতু দরকার, তার মানে আমাকে এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে আর যেহেতু 12 দিনের, এখানে দিনে বলা হয়েছে, তার মানে 12 দিনে করছে 3/4, তাহলে এক অংশ করতে বেশি দিন সময় লাগবে, সেটা আমার দেখার দরকার নেই, কনসিডারেবল নয়। আমি কি করব না, এক দিনে কতটা করছে। তাহলে উইকিগ্রাম যদি আমি এখানে একটু করি, তাহলে 12 দিনে যদি 3/4 করে, 12 দিনে 3/4 অংশ করছে, তাই না? 12 দিনে 3/4, তাহলে একদিনে কত করবে? 3/4/12, হ্যাঁ কি না? আমি বুঝতে পারলাম? 3/4/12, তার 3/4/12, মানে 12টা এখানে গুণ হয়ে যাবে, মানে 3/48, মানে 1/16, শোন 1/16। তাহলে একদিনে কিন্তু 1/16 করতে পারে, একদিনে 1/16, এটা এ করতে পারে। বি কতটা করতে পারে? বি বলেছে অবশিষ্ট, তাহলে যদি একটা কাজের এক অংশ টোটাল কাজ 3/4 হয়ে গেছে, বাকি আছে কত? 1/4, তাহলে সেই 1/4টে 5 দিনে করে, তাহলে বি 5 দিনে 1/4 করছে, তাই না? তাহলে এক দিনে কত করবে? 1/4/5, তাই না? একদিনে কত করবে? 1/4/5, মানে 1/20 অংশ করবে। তাহলে এটাও আমার বি এফিসিয়েন্সি, এটা এর এফিসিয়েন্সি হয়ে গেল। এরপর কি বলেছে? এ এবং বি একসাথে কতদিনে সেই কাজটি শেষ করতে পারবে। তাহলে দুজন মিলে একদিনে কত অংশ করবে? দুজন মিলে যদি করে এ প্লাস বি, যদি আমরা এ প্লাস বি করতে চাই, তাহলে দুজন মিলে করে না, এ একদিনে কতটা করছে? 1/16, এ একদিনে 1/16, বি একদিনে 1/20, তাহলে দুজন মিলে একদিনে কত করবে? 1/16 প্লাস 1/20, 1/16 প্লাস 1/20, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করি কত হবে আমাদের? যদি আমাদের এলসিএম নিয়ে 80, তাহলে 16/5 প্লাস 20/4, তাহলে এটা 9/80। তাহলে একদিনে 9/80 কাজ করে দিচ্ছে, দুজনে একদিনে 9/80 কাজ কমপ্লিট করে দিচ্ছে, একদিনে 9/80। তাহলে আমরা উল্টো দিক থেকে যদি এটা বলি, এটা তোমরা বুঝে নিয়েছো, এতটা পর্যন্ত বুঝে নিয়েছো, আমি ইরেজ করবো কারণ জায়গা কুলোচ্ছে না। তো এখন পর্যন্ত আমি আবার বলে দিচ্ছি, 12 দিনে যদি 3/4 করে, একদিনে কত করে? আর একদিনে যেটা করবে সেটা এফিসিয়েন্সি, তাহলে একদিনে 1/16 করবে, কারণ আমরা এর এফিসিয়েন্সি 1/16। বি 5 দিনে কী বলেছে? বাকি কাজটা, তাহলে টোটাল কাজ এক অংশ 3/4 হয়ে গেছে, বাকি কাজ নিশ্চয়ই 1/4, তাহলে 5 দিনে 1/4 করছে, তাহলে একদিনে কত করবে? সেটা এফিসিয়েন্সি 1/20, সেটাই বির এফিসিয়েন্সি। তাহলে দুজন মিলে একদিনে কত করছে? 9/80, দুজন মিলে একদিনে 9/80 করছে, ঠিক আছে, একদিনে 9/80। তার মানে আমি এটা উল্টো দিক থেকে যদি এটা বলি যে এ প্লাস বি মিলে, এ প্লাস বি মিলে 9/80 কাজ করছে এক দিনে, হ্যাঁ কিনা এটা বলতে পারি। তাহলে 9/80 অংশ কাজ, অ্যাকচুয়ালি এটা অংশ, ঠিক আছে, এটা অংশ, আর টোটাল কাজ তো এক অংশ আমরা ধরে নিচ্ছি আগে, ঠিক আছে। তাহলে যদি 9/80 অংশ কাজ করছে একদিনে, 9/80 কাজ করছে একদিনে, তাহলে এক অংশ কত কাজ করবে? কত দিনে করবে এক অংশ কাজ? 80/9, 80/9 দিনে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, এটা কি বলা হয়েছিল? এটা আমরা কত দূর আগিয়েছিলাম যে এ প্লাস বি মিলে এটা করছিল 9/80 অংশ করছিল একদিনে, ঠিক আছে। আর টোটাল কাজ আমরা ধরে নিচ্ছি এক অংশ, তাহলে এক অংশ কত দিনে করবে? এক অংশ উল্টে যাবে, মানে 80/9 দিনে করবে, মানে আমরা 8/9 দিনে, ঠিক আছে। তাহলে এটা 8/9, অপশন 2, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে?
দুটি নল এ এবং বি একটি জলাধার যথাক্রমে 12 ঘন্টা এবং 15 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে। এবং আরেকটি নল সি প্রতি ঘন্টায় 25 লিটার খালি করতে পারে, 25 লিটার খালি করতে পারে, ঠিক আছে, 25 লিটার খালি করতে পারে। যদি তিনটি নল একই সাথে কাজ করে তবে তারা 10 ঘন্টার মধ্যে জলধারাটি পূরণ করতে পারে, ঠিক আছে। দেখে নিচ্ছি আমাদের এ বি আর সি তিনটা নল দেওয়া আছে, এর সময় লাগছে 12 ঘন্টা, বি এর সময় লাগছে 15 ঘন্টা, সি এর কিন্তু কত সময় লাগছে আমরা জানি না, আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না সি এর কত সময় লাগছে, ঠিক আছে। আমরা সেই সময়টা মেনশনই করছি না, আমরা টোটাল ওয়ার্ক ধরে নিচ্ছি আর 60 ইউনিট টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এর এফিসিয়েন্সি 5 ইউনিট, আমরা বির এফিসিয়েন্সি পাচ্ছি 4 ইউনিট, হয়ে গেল। এরপর বলেছে, এরপর কি বলেছে, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 9 ইউনিট। এরপর দেখো এই জায়গাটা লক্ষ্য করো তোমরা, কি বলেছে 10 ঘন্টার মধ্যে জলধারাটি পূরণ করতে পারে, ঠিক আছে। টোটাল ওয়ার্ক তো আমার কনস্ট্যান্ট 60 ইউনিট, তাহলে যদি 60 ইউনিট আমার 10 ঘন্টার মধ্যে পূরণ করে টোটাল এফিসিয়েন্সি কত 6 ইউনিট হবে, এটা কিন্তু টোটাল এফিসিয়েন্সি, এটা কিন্তু এফিসিয়েন্সি দাঁড়াবে, এটা এফিসিয়েন্সি দাঁড়াবে 6 ইউনিট টোটাল এফিসিয়েন্সি। আর আমরা কিন্তু এখান থেকে লক্ষ্য করতে পারছি এ আর বির এফিসিয়েন্সি কত, যোগফলটা 9, তাহলে এ প্লাস বি, আর যেহেতু সিটা খালি করার পাইপ সেই জন্য এর এফিসিয়েন্সির সাইনটা আমি মাইনাস দিচ্ছি। এখনও কিন্তু সির এফিসিয়েন্সি আমরা সি ধরেছি, ঠিক আছে, সির এফিসিয়েন্সি আমরা জানি না, তাই সির এফিসিয়েন্সি সি ধরছে এবং সেটা মাইনাসে সি ধরছে। মাইনাস এই কারণে ধরলাম কারণ সিটা খালি করার পাইপ এখানে আমাকে বলেই দিয়েছে, মেনশন করেই দিয়েছে সে প্রতি ঘন্টায় 25 লিটার খালি করতে পারে, খালি করা পাইপ, সেই জন্য এর এফিসিয়েন্সি মাইনাসে দিলাম, ঠিক আছে। টোটাল এফিসিয়েন্সি 6 ইউনিট হয়ে গেছে। এ প্লাস বির এফিসিয়েন্সি কত 9 মাইনাস সি সমান 6, তাহলে সির এফিসিয়েন্সি এখান থেকে পাবো কত 3, এখান থেকে পাচ্ছি সির এফিসিয়েন্সি 3, ঠিক আছে। আর এটা খালি করার পাইপ, হ্যাঁ কি না, হয়ে গেল। এরপর কি বলেছে, সি প্রতি ঘন্টায় 25 লিটার খালি করতে পারে, প্রতি ঘন্টায় 25 লিটার খালি করতে পারে, ওর এফিসিয়েন্সি কত 3 ইউনিট, ঠিক আছে। মানে 1 ঘন্টায় কতটা খালি করে, প্রতি 1 ঘন্টায় 3 লিটার, ঠিক আছে, 1 ঘন্টায় 3 লিটার খালি করে কারণ এফিসিয়েন্সি 3, আমি বোঝাতে পারছি এর এফিসিয়েন্সি তো 3 না, এটাই তো বলা হয়েছে না। সরি বন্ধুরা, লাইটটা একটু ডিস্টার্ব করছে তো, তাই না। এটা কি বলা হয়েছে, এর এফিসিয়েন্সি 3 মানে কি, এর 1 ঘন্টায় 3 লিটার জল খালি করতে পারে, সেটাই বলা হয়েছে, হ্যাঁ কি না, 1 ঘন্টায় 3 লিটার খালি করতে পারে। তাহলে এরপর বলা হয়েছে কি 25 ঘন্টায়, সরি 1 ঘন্টায় 25 লিটার, তাহলে আমাকে এফিসিয়েন্সিতে মানে রেশিও যদি বলি 1 ঘন্টায় 3 লিটার, এখানে বলা হয়েছে প্রতি ঘন্টায় 25 লিটার, তার মানে কি 3-এর ভ্যালুটাই 25 আমি ধরতে পারি না, আমি কি এখান থেকে লিখতে পারি না, আমি যদি এখানটা তোমরা বুঝে গেছো, এ করছে 12 ঘন্টায় ভর্তি, বি করছে 15 ঘন্টায়, সির এফিসিয়েন্সি জানি না, সি এর এই জন্য আমরা সেটটা মাইনাসে লিখেছি, এফিসিয়েন্সি যেহেতু খালি করার পাইপ ছিল। টোটাল ওয়ার্ক 7, এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, বির এফিসিয়েন্সি পেয়ে গেছি, টোটাল এফিসিয়েন্সি কী বলা হয়েছে এখান থেকে পাচ্ছি, কেন না 10 ঘন্টার মধ্যে ভর্তি হচ্ছে, পূর্ণ হচ্ছে, তাই না। তাহলে টোটাল যে এফিসিয়েন্সিটা 6 আসবে, পূর্ণ হচ্ছে, তো টোটাল এফিসিয়েন্সি 6 এই জন্য প্লাসে আসবে। এরপর এ প্লাস বির এফিসিয়েন্সি 5 আর 4 9, তাহলে সির এফিসিয়েন্সি এখানে পাচ্ছি 3, আর সির এফিসিয়েন্সি মাইনাস দিলাম কারণ খালি করার পাইপ, তার মানে এখান থেকে 3 পাচ্ছি, এখানটা বুঝতে পারলে এরপর আমরা পরের ধাপে যাব। তাহলে আমরা যেটা বলছিলাম যে ওখানে ওই রেশিওতে পেলো যে প্রতি ঘন্টায় 3 লিটার খালি করছে, আর এখানে বলা হচ্ছে প্রতি ঘন্টায় 25 লিটার খালি করছে, তাহলে কি আমরা 3 রেশিওর ভ্যালুটাই 25 লিটার বলতে পারি না। যদি 3 রেশিওর ভ্যালুটাই 25 লিটার হয় তাহলে 1 রেশিওর ভ্যালু কত 25/3 লিটার, হ্যাঁ কি না, হ্যাঁ কি না 1 রেশিও ভ্যালু। আর তাহলে এই যে 60 রেশিও তো আমার টোটাল কাজ ছিল, এবারে এখানেতে কাজ হবে না, এখানে ক্যাপাসিটি হবে, এখানে 60 লিটার মানে 60 রেশিও, এটা অ্যাকচুয়ালি হবে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, এটা হবে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, ঠিক আছে। এটা 60 রেশিওটা এটা কি হবে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, ঠিক আছে, এটা ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক হবে, ঠিক আছে। তাহলে 60 রেশিও, তাহলে 1 রেশিও বলে যদি 25/3 হয়, 1 রেশিওর সমান যদি 25/3 হয়, 60 রেশিওর ভ্যালু কত হবে 60 × 25/3, এটাই পাবো। তাহলে এটা হবে 500 লিটারে। নেক্সট কোয়েশ্চেন, বোঝাতে পারলে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দুটি শহরের
মাঝের দূরত্ব 7 ঘন্টা 30 মিনিটে অতিক্রম করা হয়, ঠিক আছে। গতিবেগ যদি 25% বাড়ানো হয়, তাহলে এরপর আমি প্রথমে গতিবেগ চাই। কী চাই না 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দুটি শহরের মাঝের দূরত্ব যদি 7 ঘন্টা 30 কিলোমিটার মিনিটে অতিক্রম করা হয়, ঠিক আছে। টোটাল ডিস্টেন্সটা বের করি, তাহলে 7 ঘন্টা 30 মধ্যে 15 2 ঘন্টা বলতে পারি আমরা। তাহলে এখানে পাবো 72 ঘন্টা 72 সময় ইন্টু 72 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে গতিবেগ। গতিবেগ ইন্টু সময় যদি করি 7 ঘন্টা 30 মিনিট বলতে 15/2 ঘন্টা বলতেই পারি আমরা, ঠিক আছে। তাহলে এটা দাঁড়িয়ে গেল কি আমার টোটাল দূরত্ব দাঁড়িয়ে গেল। তাহলে 36 ইন্টু 15 টোটাল দূরত্ব, 36 ইন্টু 15 মানে কত দাঁড়াচ্ছে 540 কিলোমিটার টোটাল দূরত্ব, ঠিক আছে। এটা টোটাল দূরত্ব হয়ে গেল। এরপর কি বলা হয়েছে, যদি গতিবেগ 25% বাড়ানো হয়, যদি গতিবেগটা 25% বাড়ানো হয়, তাহলে গতিবেগ তো ছিল 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে 72 কিলোমিটার পার আওয়ারের যদি 25% ধরি সেটা 18 কিলোমিটার পার আওয়ার হয়, এটা বাড়ানো হবে। তাহলে এখন গতিবেগটা কত হবে 72 প্লাস 18 অর্থাৎ কিলোমিটার পার আওয়ার যদি ধরি 90 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার টোটাল গতিবেগ। এখন গতিবেগ 25% গতিবেগ বাড়ানোর ফলে 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগ দাঁড়ালো। এরপর বলছে কতটা সাশ্রয় হবে, ডিস্টেন্স তো একটাই থাকবে না, 540 কিলোমিটার পার 540 যে কিলোমিটার ওটাই তো ডিস্টেন্স 90 কিলোমিটার। তাহলে এখন কত সময় লাগছে 6 ঘন্টা সময় লাগছে, 6 ঘন্টা সময় লাগছে। এখন প্রথমে লাগছিল 7 ঘন্টা 30 মিনিট, এখন 6 ঘন্টা। কত সাশ্রয় হলো 1 ঘন্টা 30 মিনিট সাশ্রয় হলো। বুঝতে পারলাম 1 ঘন্টা মানে আমি যদি এটা লিখি 1.5 আওয়ার, 1.5 ঘন্টা সাশ্রয় হলো, তাই না। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, এটাও ক্যালকুলেশন। তো প্রথমত আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। এটা -4 আছে, তাহলে +10 +3 13, তার থেকে 4 বাদ দিই 9 থাকবে, ঠিক আছে। এখানে মাইনাস হয়ে যাবে, মানে 6 - 9 -3, এটা আলটিমেট হবে 6 - 3 6 - 9 -3 হবে। এরপর এখানে -3 9 মাইনাস ও -3 12 হয়ে যাবে এটা। তো এটা হয়ে গেল কি 22 - 12 ভাজিত 2 × 3, তাহলে এটা কী হবে 22 হবে, এটা -6 × 3, তাহলে 22 - 18 এটা সমান 4 হয়ে যাবে, ঠিক আছে 4, তাহলে অ্যান্সার 4 হবে 2। পরের প্রশ্ন কি বলেছে, 3:4:5 অনুপাতে বায়ুবিশিষ্ট 3টি ঘনক গলিয়ে একটি একক ঘনক তৈরি করা হলো, ঠিক আছে। যার কর্ণের দৈর্ঘ্য, তাহলে একটি ঘনক আমরা জানি ঘনকের যদি বাহু এ হয়, ঘনকের যদি বাহু এ হয় না, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কী হয় a√3 হয়। আমি বোঝাতে পারলাম, যদি কোনো ঘনকের বাহু এ সেন্টিমিটার হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্যটা a√3 সেন্টিমিটার, তাহলে সেটাই বলা হয়েছে a√3 ভ্যালুটাই বলা হয়েছে 18√3। √3 ক্যান্সেল আউট হবে, এ সমান 18 বলতেই পারি আমরা, এ সমান 18, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে, যে আমার 3টি ঘনক ছোট ছোট নেওয়া হয়েছিল, যার একটার বাহু ছিল 3 সেন্টিমিটার, একটার বাহু ছিল 4 সেন্টিমিটার, একটা বাহু ছিল 5 রেশিওতে এগুলো সব, এবং বড় যে ঘনকটা তার বাহুটা পেয়ে গেছি 18 সেন্টিমিটার। তাহলে এগুলোকে গলিয়ে বড় করব, তার মানে যে প্রত্যেকটার যে ঘনত্বের যে যোগফল সেটার ঘনত্বের সাথে সমান হবে বড় বড় ঘনকটার ঘনত্ব, ঠিক আছে। তাহলে এই যে 3টা যে ঘনক ছিল এদের প্রত্যেকটার ঘনত্ব কী হবে, সরি আয়তন, ঘনত্ব নয় ভুল বললাম, আয়তন, আয়তন, ঠিক আছে। আয়তনটা কত হবে, আয়তনটা কত হবে, ঠিক আছে। আয়তনটা কত হবে না, এটার হবে, এটা যদি রেশিওতে ধরি তাহলে আমরা যদি 3x 4x আর 5x ধরে নিই, তাহলে এটার হবে 3x তার হোল কিউব মানে 27x³ হবে, ঠিক আছে 27x³ হবে, তাই না। প্লাস কত হবে, প্লাস 64x³ হবে, প্লাস 125x³ হবে, টোটালটা হবে কত 18³ বুঝতে পারলাম তো 18³ এটা হবে, ঠিক আছে 18³ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপর ঠিক আছে, এরপর কত দাঁড়ালো, এটা 216 দাঁড়াবে, 216x³ তোমরা দেখে নিও, যোগ করে 216x³ সমান 18 তার কিউব বলতেই পারি, হ্যাঁ কি না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে
বা এইটাকে আমরা যদি বলি এটাকে 6x তার হোল কিউব পুরোটাই বলতে পারি, এটা সমান 18 কিউব বলতে পারি, পারি তো? 216x কিউব বলতে 216কে 6 কিউব লিখতে পারি আমরা, আর x তো x কিউব, তাহলে গুণের 6 যদি 6 কিউব আলাদা x কিউব আলাদা গুণ থাকে তাহলে ওভারঅলটাকে একসাথে আমরা এভাবে লিখতে পারি, পারি তো? এটা জানো তো? তাহলে কিউব হয়ে গেল, তার মানে এখান থেকে 6x সমান 18 বলতে পারি আমরা, তাহলে x সমান হয়ে যাবে 3। ঠিক আছে, 6x সমান 18 যদি x সমান 3, তাহলে এরপর আমাদের বাহুগুলো কত হবে? একটা 3x ছিল, একটা 4x, একটা 5x ছিল, আমরা যেটা ধরেছিলাম এটা x ধরে দিয়েছিলাম, তাহলে যদি 3x থাকে আর 4x একটা 5x থাকে, x এর ভ্যালু যদি 3 হয়, এখান থেকে পেয়ে গেছি আমরা, তাহলে প্রথমটা কত হবে? 3 3 9 হবে, দ্বিতীয়টা 3 4 12 হবে, আর তৃতীয়টা 3 5 15 হবে। মানে উত্তর আমার এই অপশন 2 হবে। ঠিক আছে, 9 12 15। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন, একটি নিরেট শঙ্কু বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল দ্বিগুণ, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফল দ্বিগুণ, তার মানে বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলের যে রেশিওটা দেওয়া আছে সেটা আমার বলা হয়েছে, যদি বক্র পৃষ্ঠতলের ক্ষেত্র বলে সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া আর এটা হচ্ছে বেস এরিয়া, তাহলে এল ফর ল্যাটারাল এল এর হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া আর এটা হচ্ছে বেস এরিয়া। ঠিক আছে, এদের রেশিওটা দেওয়া আছে আমাকে 2 আর 1, আমরা সকলেই জানি এখানে দেওয়া আছে। এরপর আমাদেরকে ল্যাটারাল সারফেস এরিয়া কী হয়? পাই আর এল হয়, আর বেস সারফেস এরিয়া পাই আর স্কোয়ার হয়, যেটা পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা সমান 2 আর 1 দেওয়া আছে রেশিওটা। এরপর যেটা ক্যান্সেল আউট হবে সেটা করি, পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, আর একটা আর ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা আর থাকবে, তার মানে এল আপন আর হচ্ছে 2:1, তাহলে এল আর এর রেশিওটা 2:1 দাঁড়িয়ে গেল। এরপর উচ্চতা চেয়েছে আমার। ঠিক আছে, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি উচ্চতা অর্থাৎ এইচ সমান কী হয়? √এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়, আমরা সেটা সকালেই জানি। তাহলে এল স্কোয়ার বলতে এল এর ভ্যালু হচ্ছে 2 রেশিও, তাহলে যদি এক্স ধরে দিই আমরা, 2x আর x ধরে দিই, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2x তার স্কোয়ার, এখান থেকে পাবো তো, সরি এটা মাইনাস হবে, কারণ এই সমান এটা 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 মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এটা যদি মাইনাস হয়, এটা মাইনাস হবে, তাহলে এটা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে? এটা হচ্ছে √4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা দাঁড়াচ্ছে কত? এটা দাঁড়াচ্ছে কত? এটা সমান √3x স্কোয়ার এটা দাঁড়াচ্ছে। বা এটাকে আমরা কি বলতে পারি? তোমরা জায়গাগুলো হচ্ছে না বন্ধু, তোমরা একটু দেখে নাও, তারপর আমি এটাকে পেজটা তখন চেঞ্জ করবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? ল্যাটারাল সারফেস এরিয়া, বেস এরিয়া, যে আমাদের মানে ল্যাটারাল সারফেস তির্যক আমাদের যে পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল সেটাই বলেছে 2:1। ঠিক আছে, এদের আমার রেশিও, আমাদের যে ফর্মুলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্র, সেটা হচ্ছে পাই আর এল হয়, যেখানে এল হচ্ছে তির্যক উচ্চতা, আর এখানে পাই আর স্কোয়ার সবাই জানি, তাহলে এল আর এর রেশিও বের গেলো 2:1। আমরা এক্স ধরে নিলাম, সেখান থেকে এইচের মানটা বের করার চেষ্টা করলাম, এইচের মানটা কত বেরোলো? 3x রুটের মধ্যে। তাহলে আমরা যদি পরের লাইনে লিখি, পরের পেজে লিখি, ঠিক আছে, পরের পেজে যদি লিখি যে এটা কি দাঁড়ালো, এইচ সমান দাঁড়ালো √3x স্কোয়ার, এটা দাঁড়িয়েছিল, তাহলে যদি আমরা এক্স স্কোয়ারটা এক্স একটা বাইরে হয়ে যাবে, x√3 দাঁড়ালো। ঠিক আছে, আবার আমরা দেখো এল আর এর রেশিও পেয়েছিলাম 2 আর 1, এখানে বলা হয়েছে তির্যক উচ্চতা 6√3, তার মানে এই যে 2 অনুপাতের ভ্যালুটাই না 6√3, তাহলে এখানে যে 2x ধরেছিলাম, 2x এর ভ্যালুটাই 6√3, তাহলে x এর ভ্যালুটাই তো কত? 3√3 হচ্ছে কিনা? হচ্ছে কিনা? তাহলে যদি আমরা এখানে x এর ভ্যালু পুট করে দিই, তাহলেই তো আমরা h এর মানটা পেয়ে যাবো, তাই না? কারণ h সমান x√3, তাহলে h সমান যদি x√3 হয়, x√3, তাহলে x এর মানটা কত? 3√3, তাহলে সমান 3√3 ইন্টু √3, তাই না? তাহলে √3 ইন্টু √3 3 হয়ে যাবে, আর 3-এর সাথে আরও 3 গুণ হবে, তাহলে 9 হবে। তাহলে কত হবে? 9 সেমিতে দাঁড়াবে যদি একক বলি, তাই না? সেমি। ঠিক আছে, 9 সেমি, তাহলে উত্তর কত হবে? 9 সেমি। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন কি বলেছে? বলেছে যদি 9 দ্বারা বিভাজ্য করতে হয় তাহলে মান কত হবে? ঠিক আছে, দেখে নিচ্ছি 9 দ্বারা বিভাজ্য করতে মান কত হবে। আমি আগেও বলেছি ডিভিজিবিলিটি অফ রুল অফ 9, যেটা ডিভিজিবিলিটি রুল অফ 9 কি হয়? সিম্পল অ্যাজ ABCD। কীরকম?
না আমার যে সংখ্যাটা দেওয়া থাকবে তাদের যে অঙ্কগুলোর যোগফলটাকে যদি 9 দ্বারা ভাগ করা যায় তবেই সেই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যাবে। আমি বোঝাতে পারলাম? যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কের যোগফলকে যদি আমাদের 9 দ্বারা ভাগ করা যায় তবেই সেই সংখ্যাটাকেও 9 দ্বারা ভাগ করা যায়। এটাই আমার ডিভিজিবিলিটি অফ রুল বা 9-এর বিভাজ্যতার নিয়ম। তাহলে এরপর যোগ করতে হবে 6, 2, 3, 4 এ আর 6-এর যোগফলকে যদি 9 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, দেখে নিই। তাহলে 6, 2, 8, 3, 11, 11, 6, 2, 8, 3, 11, 4, 15, 15, 6, 21। তাহলে এর মানটা কত দেবো যাতে 9 দ্বারা ভাগ করা যাবে? এর মানটা কত দেবো? এর মানটা আপাতত যদি 21 হয়, বাকিগুলোর যোগফল যদি 21 হয়, 21 প্লাস এ, তাহলে এর মানটা কত দেবো যাতে 9 দ্বারা ভাগ করা যাবে? তাহলে এর মানটা যদি 6 দিই তাহলে 21 আর 6 27 হয়, তাই না? 21 আর 6 27 হয় এবং 27কে 9 দ্বারা ভাগ করা যায়। তাহলে কী হবে অ্যান্সারটা? এর মানটা 6 হয়ে যাবে। তো এই সমান 6। পরের প্রশ্ন কি বলছে? একজন ব্যবসায়ী 20% ট্রেড ছাড় এবং 30% নগদ ছাড়ের অনুমতি দেয়। যদি তালিকা মূল্য 1200 টাকা হয় তবে বিক্রয় মূল্য কত? ঠিক আছে, একটা জিনিসের উপর দিচ্ছে, তার মানে একটা সাকসেসিভ ডিসকাউন্ট হবে জানি আমরা। এবং সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটা কি হয়? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যেহেতু এগুলো ডিসকাউন্ট সেই জন্য সাইনটা মাইনাস হবে। অর্থাৎ আমরা যদি এটাকে লিখি, আমাদের ডিসকাউন্টের ভাষায় লিখি, তাহলে এক্সের জায়গাতেও মাইনাস এক্স হবে, ওয়াইয়ের জায়গাতেও মাইনাস ওয়াই হবে। আর এইটা কি হবে না, এটা প্লাস যদি থেকে যায়, এটা মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই মাইনাসে প্লাস এক্স ওয়াই বা 100, এটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে। ঠিক আছে, তাহলে এরপর দেখো করো তোমরা। এটা যদি আমাদের 30 ধরি, এটা যদি -20 ধরি, এটা -30 -20, এটা প্লাস 30 ইন্টু 20/100, তাই না? ঠিক আছে, তাহলে এটা কি হবে? -30 -20 -50, এটা হবে প্লাস 30 আর 20 600, 600/100 6, তাহলে -50 আর 6 মাইনাস কত হবে? 44। তাহলে এটা কিন্তু ডিসকাউন্ট পার্সেন্টেজ। আমি বোঝাতে পারলাম? 30, 20, 50, 600, 44% ডিসকাউন্ট, তাই না? যদি 44% ডিসকাউন্ট দেয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 56% হবে। বোঝাতে পারলাম? যদি 44, কারণ আমার 100% সেটা হচ্ছে আমার ধার্য মূল্য, তার মধ্যে যদি 44% ডিসকাউন্ট দিয়ে দেয়, বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 44 মাইনাস করে দেবো, মানে 56% বিক্রয় মূল্য। তাহলে 56%, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য পার্সেন্টেজ হিসাবে 56%। পার্সেন্টেজের কথায় বলতে গেলে 56%। এরপর আমার পার্সেন্টেজ নয়, আমার মান দরকার। তাহলে এটা কি বলা আছে? এটা বলা আছে তালিকা মূল্য। অর্থাৎ তাহলে বন্ধুরা শতাংশে আমরা বলতে পারি বিক্রয় মূল্য 56%। ঠিক আছে, এরপর আমাকে কি দেওয়া হয়েছে? এরপর দেওয়া হয়েছে যে তালিকা মূল্য, অর্থাৎ যেটা মার্কড প্রাইস বা আমাদের যেটা বলি ধার্য মূল্য, সেটা 1200 টাকা দেওয়া হয়েছে এবং সেটা শতাংশে 100%, সেটাই হয়, তাই না? তো তাহলে যদি আমরা এটাকে ইরেজ করি, তোমরা দেখে নিয়েছো, বুঝে নিয়েছো, এখানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা এটা হয়। এবার এখান থেকে এটা কী করে এলো না, যেহেতু ডিসকাউন্ট সেই জন্য সাইনটা মাইনাস দিলাম আমি। ঠিক আছে, পরেরটা কি বলা হয়েছে? তার মানে আমরা বলতে পারি যে 100% ভ্যালুই কিন্তু 1200 টাকা। এটা তো বলতেই পারি, তাই না? 1200 টাকা তো বলতেই পারি, তাই না? তাহলে তার মানে 1% যেটা ভ্যালু হবে সেটা হবে 12 টাকা। ঠিক আছে, আর আমার যে বিক্রয় মূল্য ছিল সেটা 56% ছিল, তাহলে 56% ভ্যালু 12 ইন্টু 56 হবে। ঠিক আছে, 720 টাকা। ঠিক আছে, সরি 672 টাকা। 672 টাকা, এটা আমাদের দাঁড়াবে বিক্রয় মূল্য 672। ঠিক আছে, 672। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলা যায়? পরের প্রশ্ন, 36টা সংখ্যার গড় কত দেওয়া আছে? 45। পরে দেখা গেছে 84কে 48 হিসাবে ভুল লেখা হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি সংখ্যাটা 84, লিখেছি কত? 48। তার মানে কত আমি পার্থক্য করেছি? 84 থেকে 48 লিখতে গিয়ে কত পার্থক্য করেছি? 36 পার্থক্য করেছি, কারণ 48, 84 থেকে 48 বাদ দিয়ে 36 আমার থাকে, 36 কম লিখেছি, কারণ অ্যাকচুয়ালি সংখ্যাটা না 84, আমি লিখেছি 48, তাহলে 36 কম লিখেছি। এবার যদি 36 কম লিখি
যদি 36 আমি কম লিখি, 36 কম হয়েছে, তাহলে এবারে সেই 36টা তো যাবে এবং কটা সংখ্যার মধ্যে ভাগ হবে, সংখ্যা তো কনস্ট্যান্ট 36টা সংখ্যা, তাহলে গড়ে কত বাড়বে না 36/36, 36 সংখ্যার মধ্যে ভাগ হবে, তাহলে 1, তার মানে তার গড়টাও 1 বাড়বে। আগে ছিল গড় 45, এখন গড় হবে 46। বোঝাতে পারলাম? ঠিক আছে, বোঝাতে পারলাম? গড় কত হবে, এভারেজটা 34/36, 1 বাড়বে এভারেজটা। আগে ছিল 46, এখন হবে 47। ঠিক আছে, সরি 45, আগে ছিল 45, এখন হবে 46। ঠিক আছে, 1 বাড়বে। পরের প্রশ্ন কি বলেছে, 15 জন পুরুষ 25 দিনে একটি কাজ শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি, আমি পুরুষের এফিসিয়েন্সি এম ফর ম্যান, তাহলে পুরুষের এফিসিয়েন্সিটা এম দিয়ে লিখছি আমি, তাহলে 15 জন 15 এম এফিসিয়েন্সি প্লাস 25 জন মহিলা ডব্লিউ ফর উইমেন, তাহলে আমি ডাব্লিউ লিখছি 25 জন 25 ডব্লিউ। ঠিক আছে, তারা এটা সমান, এটা যে কাজটা হবে, তাহলে এটা টোটাল যে কাজটা হবে সেটা সেই কাজটা 25 জন মহিলা কি বলেছে 15 জন পুরুষ 25 দিনে একটা কাজ শেষ করতে পারে এবং 25 জন মহিলা 15 জন পুরুষ 25 দিনে 25 জন মহিলা, সরি এটা ভুল হলো একটু, এটা ভুল হলো বলতে 15 জন পুরুষ বলেছে 25 দিনে কাজ করতে, তাহলে 15 জন এম ইন্টু 25। আমরা জানি যে M1 ইন্টু D1 সমান W1 হয় যদি আমাদের ওয়ার্কটা কনস্ট্যান্ট থাকে, তাই না? তাহলে এটা M1 বলতে 15 জন পুরুষের এফিসিয়েন্সি আমরা জানি না, এম ফর পুরুষের এফিসিয়েন্সি দিলাম 25 দিনে, এটা সমানই আমরা কাজটা বলতে পারি কোনটা না, এটা সমানই আমরা বলতে পারি যে 25 জন মহিলা মানে 25 W, ঠিক আছে, ইন্টু এতে কতদিন সময় লাগে 40 দিন সময় লাগছে। ঠিক আছে, তাহলে যদি আমরা এটা এম আর ডব্লিউ যদি এফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে দেখো এখানে 25 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কত, এখান থেকে 15M ইকুয়ালস টু 40 ডব্লু। ঠিক আছে, তাহলে এম আর ডব্লুর যদি অর্থাৎ ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও করতে কত চাই 40/15, 8 আর 3 রেশিও পেয়ে গেলাম আমরা। তাহলে টোটাল ওয়ার্ক কত না 15 জনের এফিসিয়েন্সি, তাহলে 15 জন পুরুষ, তাহলে টোটাল কত না 15M ইন্টু এটা এই টোটাল ইন্টু 25, এটা এফিসিয়েন্সি ইন্টু 25, সরি এটা টোটাল ওয়ার্ক, বা এটাও টোটাল ওয়ার্ক হবে, তাহলে 15 ইন্টু 25 টোটাল ওয়ার্ক আমি পেয়ে গেলাম। এরপর কি আমি এখন গুণটা করে নিচ্ছি না একবারই, কারণ আমাকে অঙ্কটা শেষ হয়নি, এখন বলেছি কি 15 জন পুরুষ ও 25 জন মহিলা একসাথে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে, তাহলে 15 জন যদি পুরুষ হয়, প্রত্যেকজন পুরুষের এফিসিয়েন্সি যদি 8 হয়, তাহলে 15 জন পুরুষের এফিসিয়েন্সি কত হবে 120 প্লাস কি বলেছে 25 জন মহিলা, যদি প্রতিজন মহিলার এফিসিয়েন্সি 3 হয়, 25 জন মহিলার এফিসিয়েন্সি কত হবে 75 হবে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক এটা, টোটাল এফিসিয়েন্সি এটা, টোটাল ডেজ কত সেটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তাহলে 120 আর 75 195 হয়, তাহলে এখান থেকে কত বাদ পেতে পারি আমরা 195। তাহলে যদি আমরা পরের ধাপে এটা লিখি 195 যদি আমরা লিখে দিই, একেবারে 195 যদি লিখে দিই আমরা, ঠিক আছে, কিন্তু এটাকে 120 প্লাস 75 95 লিখে 195 লিখে দিই, তাহলে তোমরা ক্যালকুলেশন করে 15 8 পুষের আর 195 কত হবে এটা দেখো, যদি আমরা 15 দ্বারা কাটার চেষ্টা করি, 15 × 145 হয়, তাহলে 15 13 195 হয়, তাহলে 13 নিচে 13 আসবে, 13 ঠিক আছে। এরপর কত হবে 200/13, 8 পয়সা 200/13, 200/13কে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে কত দাঁড়াবে 200/13 যদি আমরা ভগ্নাংশে লিখি 195, মানে এটা দাঁড়াবে 15 পূর্ণ 5/13, এটা আমাদের দাঁড়াবে। ঠিক আছে, এটা আমাদের 200/13, 200/13কে ভগ্নাংশে লিখলে 15 5/13 হবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে 15%, 20%, 25% কমিক ছাড় মানে সাকসেসিভ ডিসকাউন্টটা কত হবে একসাথে। ঠিক আছে, তাহলে 15% ফ্র্যাকশন ভ্যালু হয় 3 এর 20, 15%-এর যে ফ্র্যাকশন ভ্যালু সেটা 3 এর 20 মানে ছাড়, তাহলে যদি 15%কে লিখি আমরা 3 এর 20 লিখতে পারি। ঠিক আছে,
20%কে কত লিখতে পারি, 1/5 লিখতে পারি ফ্র্যাকশন ভ্যালু, 25%কে 1/4 লিখতে পারি। তার মানে 20 যদি আমাদের এমআরপি হয় 3টা ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত, 20 যদি এমআরপি হয় 17 বিক্রয় মূল্য, আমরা এইভাবে লিখতে পারি। এখানে যদি 5 এমআরপি হয় 1 ছাড় মানে 4 বিক্রয় মূল্য, যদি এখানে 4 এমআরপি হয় 1 ছাড় মানে 3 বিক্রয় মূল্য, তো টোটাল এমআরপি এটা দাঁড়াবে, টোটাল বিক্রয় মূল্য এটা দাঁড়াবে, তাহলে আলটিমেটে কী বলে ছাড়টা পেয়ে যাবো আমরা। তাহলে টোটাল এমআরপি 400 দাঁড়ালো, টোটাল আমাদের যেটা 204 দাঁড়ালো টোটাল এসপি, এটা এমআরপি দাঁড়ালো, আমি লিখে দিচ্ছি, আর এটা এসপি দাঁড়ালো, ঠিক আছে, এটা এমআরপি দাঁড়ালো, এটা এসপি দাঁড়ালো, ঠিক আছে। তাহলে আমার টোটাল ছাড়টা কত, 400 থেকে 204 মানে 196 টাকা ছাড়, 196 রেশিও যাই বলো 400-তে, তাহলে পার্সেন্টেজ করতে গেলে 100 দ্বারা আমাদের গুণ করতে হয়, তাহলে 200 কাট হয়ে যাবে, 196 পার 4 যদি হয় 4 4 16, 4 9 36, 49%। এটা হবে এই যে 15%, 20%, 25%-এর মোট শতকরা ছাড় 49% হবে। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে, কি বলেছে, 25টি সংখ্যার গড় 65 এবং প্রথম 11টি সংখ্যার গড় 58, শেষ 10টি সংখ্যার গড় 73, তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত। ঠিক আছে, 25 সংখ্যার গড় যদি 65 হয়, তাহলে 25 সংখ্যার যোগফল কত হয়ে যাবে, 1625 হবে, তাই না, 1625 এটা একটা হলে, এগুলো 25 সবগুলো সংখ্যাগুলোর যোগফল হয়ে গেল। এরপর পরের ধাপে বলা হয়েছে 11টি সংখ্যার গড় 58, তাহলে 11 সংখ্যার যোগফল কত হবে, 88, 588, 638 হবে, ঠিক আছে। এটা হচ্ছে 11টি সংখ্যা, এটা আমি 11টা ব্র্যাকেট লিখলাম, 11টি সংখ্যা, এটা 25 সংখ্যা, এটা 11টি সংখ্যা, বাকি 10টি সংখ্যা বলা হয়েছে 73, তাহলে 730, এটা 10টি সংখ্যা 730, ঠিক আছে। তাহলে বলা হয়েছে বাকি যে অবশিষ্ট সংখ্যা থাকলো তাদের গড় কত, মানে টোটাল 25টি, এখানে 11, এখানে 10, 21 হয়ে গেল, 4টা বাকি আছে, তাহলে 4টে সংখ্যার গড় কত, মানে 4টে সংখ্যার যোগফলকে বের করে কী করে বের করবো না, 1625 থেকে এগুলোকে মাইনাস করে দিলেই পেয়ে যাবো আমি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি 638 আর 700, 700 13, 1368, তাহলে 1625 থেকে যদি আমরা 1368 বাদ দিই, তাহলে কত পাবো আমরা, পাবো কত, 300, 1600 হয়ে যাচ্ছে, 68, 25, 33, 43 হয়, তাহলে 343 হচ্ছে 257 পাবো, ঠিক আছে, 257, ঠিক আছে। এরপর এটা কত সংখ্যা যোগফল, 4টি সংখ্যা, তাহলে গড়টা 4 দিয়ে ভাগ করতে হবে আমাকে, ঠিক আছে, তাহলে 4 6 24, 1 থেকে 16, 4 4 16, 64.25 হচ্ছে, তোমরা দেখে নিও, ঠিক আছে, এত, তাহলে 64.25, এটা হচ্ছে আমাদের বাকি 4টি সংখ্যা তাদের গড়, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, বার্ষিক 12% সরল সুদে কত সময়ে 1860 টাকার সুদ আসল 2641.20 হবে, মানে 2641.22, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এক কাজ করতে পারি, 1860 টাকার 12% সরল সুদে 1 বছর সুদ কত হচ্ছে দেখে নিই আমরা, ঠিক আছে। তাহলে বা এটা দেখি 1860 টাকা থেকে যদি 2631 টাকা 20 পয়সা হতে হয়, তাহলে কত টাকা সুদ হচ্ছে, টোটাল সুদটা দেখে নিই আমরা, তাও হবে, টোটাল সুদটা দেখে নিই, ঠিক আছে। তাহলে যদি তাই করি আমরা, সেটা হবে 600 যদি নিয়ে নিই, তাহলে হয়ে যাবে 2600, 800 নিলে 2600 হয়ে যাচ্ছে, 2660 হয়ে যাচ্ছে, 2641 হতে হবে, 19 বাদ দিতে হবে, তাহলে যদি 19 বাদ দিতে হয়, তাহলে 800, 781, 781.2, ঠিক আছে। তাহলে 781, 1500, 781, ঠিক আছে, 1800, 700, 1500, 840, 140, মানে 140, হ্যাঁ ঠিক আছে, 781.2, এটা হচ্ছে, তো এটা আমার টোটাল সুদ, ঠিক আছে। তাহলে 12% সরল সুদে 1860 টাকার 1 বছর সুদ দেখিনি আমরা, তাহলে সেইটা দিয়ে এটাকে ভাগ করলে কত বছর পেয়ে যাবো আমরা, তাহলে 12% সরল সুদে 1860 টাকার 12% সরল সুদে 12/100, তাহলে কত হবে, আমার মোটামুটি হয়ে যাবে এটা 4 25 100 হয়ে যাবে, 4 3 12 হয়ে যাবে, তাহলে 186, 3 6 18, 318, আর 3 8 54, 558/25 এত টাকা, ঠিক আছে।
525, তাহলে যদি আমরা এত টাকা এক বছরের সুদ, তাহলে এই সুদটা হতে কত সময় লাগবে? তাহলে 781.2 বাই 558, যখন বাই এটা করবো 25টা উপরে উঠে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এটা তোমরা করে দেখবে, 3.5 বছর দাঁড়াবে। ঠিক আছে, ঠিক আছে, 3.5 বছর দাঁড়াবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 6টি ঘন্টা যথাক্রমে এত এত সেকেন্ডের ব্যবধানে যদি বেজে ওঠে, তারপর তারা আবার একসাথে কখন বাজবে? না, এগুলো আমরা কী নেবো? এগুলোর আমরা এলসিএম নিয়ে নেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 3, 4, 6, 7, 8, 12 সেকেন্ড যদি আমরা করি, মানে ম্যাক্সিমাম কত সেকেন্ডের পরে তারা একসাথে বাজবে। ঠিক আছে, তাহলে 3, 4, 7, 6, 8, 12 যদি এলসিএম নিই আমরা, তাহলে আমরা এলসিএম নেওয়ার জন্য শর্টকাট পদ্ধতি কি না, 3 মাল্টিপল খুঁজবো। 3-এর জন্য 3, 4-এর জন্য আমরা 3 ইন্টু 4-এর জন্য কত 2 ইন্টু 2, 6-এর জন্য কত 3 ইন্টু 2 অলরেডি এখানে এক্সিস্ট করছে, অলরেডি পেয়ে গেছি। 7-এর জন্য কি পাইনি, তো 7টা লিখতে হবে। 8-এর জন্য 4 তো পেয়ে গেছি, 8টা 2 লিখতে হবে আমাকে। আর 12-এর জন্য 4 আর 3 হয়ে গেছে। তাহলে এগুলো হচ্ছে আমার এই সংখ্যাগুলোর এলসিএম, যেটা কত দাঁড়াবে? 24 সাথে 168, 168। তাহলে 168 সেকেন্ড পর, অর্থাৎ 168 সেকেন্ড পর তারা আবার একসাথে টোল হবে, আবার একসাথে বাজবে। ঠিক আছে, পরের প্রশ্ন। এবং বি এর আয়ের অনুপাত 5:7 এবং তাদের ব্যয়ের অনুপাত যদি 1:1 হয়, ঠিক আছে, তাহলে এ এত টাকা সঞ্চয় করে, বি এত টাকা সঞ্চয় করে। তাহলে আমাদের যদি আমরা সেভিংসের রেশিওটা নিই, তাহলে আমরা এটি যদি এক্স ধরি, অর্থাৎ এ আর বি এর অনুপাত 5x, আমরা যদি এক্স ধরে নিই, 5x রেশিও 7x, 5x আর 7x রেশিও ধরছি না, রেশিও ধরলে তো এক্সগুলো আবার ক্যান্সেল আউট হয়ে যাবে। তো 5x আর 7x আমরা ধরে নিচ্ছি। এটা হচ্ছে আয়ের রেশিও, এটা হচ্ছে ইনকাম, আই ফর ইনকাম। আর এই যে ওয়াই আর ওয়াই, এটা হচ্ছে সেভিংস, এস ফর সেভিংস। তাহলে আমাদের সরি, এটা ব্যয় সেভিংস এক্সপেন্ডিচার, ই ফর এক্সপেন্ডিচার, এটা এটা এস নয়, এটা এক্সপেন্ডিচার। অর্থাৎ আই ফর ইনকাম মানে আয় হচ্ছে, ই ফর এক্সপেন্ডিচার ব্যয় হচ্ছে। সেভিংস কত হচ্ছে, সেভিংস রেশিও যদি করি, তাহলে এটা 5x মাইনাস ওয়াই আর 7x মাইনাস ওয়াই দাঁড়াবে। এটা সমানই বলতে পারি আমরা কত, সেভিংস 2000/4000, মানে 2000/4000, 0 যদি ক্যান্সেল আউট করে দিই আমরা এখান থেকেই, শূন্যগুলো ক্যান্সেল আউট করে দিই, তাহলে 2/4, মানে 1/2 আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই যদি রেশিও আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে বজ্রগ্রহণ করার পর 10x মাইনাস 2y সমান 7x মাইনাস ওয়াই, তাহলে 10x মাইনাস 7x 3x, এখানে সমান y পেয়ে যাবো। তাহলে এক্স আপন ওয়াই সমান 1/3। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াবে এক্স আর ওয়াই রেশিও। ঠিক আছে, যদি এটা এক্স আর ওয়াই রেশিও দাঁড়ায়, বোঝাতে পারলাম। এটা আমাদের ইনকামের, আর এটা আমাদের এক্সপেন্ডিচারের, আর সেভিংসের এটা। ঠিক আছে, তারপর এক্স আর ওয়াই রেশিও এটা দাঁড়িয়ে গেছে 1/3। তাহলে আমি যদি এটা আবার লিখি, এক্স আর ওয়াই রেশিওটা, এক্স আর ওয়াই রেশিও হচ্ছে 1/3। তাহলে এটা আমরা ধরেছিলাম 5x আর 7x ওদের ইনকাম, তাহলে ইনকামটা কত হবে? 5 আর 7, এটা ঠিক আছে, এটা ইনকাম দাঁড়িয়ে গেল। আর যেটা ওদের এক্সপেন্ডিচার বা ব্যয়, সেটা ওয়াই ওয়াই ধরেছিলাম, তাহলে 3 আর 3 হবে, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। এরপর কি বলেছে, তাহলে এর আয় কত? যদি 2000 টাকা সঞ্চয় করে এবং বি যদি 4000 টাকা সঞ্চয় করে, তাহলে এর আয় কত হবে? ঠিক আছে, তাহলে এর সঞ্চয়টা কত? 2000 টাকা। তাহলে এখান থেকে অনুপাতে যদি আমি বের করতে চাই, এর সঞ্চয় কত হবে? ঠিক আছে, 5 আর 3, হ্যাঁ কি না? তাহলে 2, মানে 5 আর 3, 2। তাহলে এই এইটার ভ্যালুটাই না আমার বলা হয়েছে 2000 টাকা। তাহলে 2-এর ভ্যালু, 2 রেশিওর ভ্যালু যদি আমি বলি 2000 টাকা, তাই না? 1 রেশিওর ভ্যালু কত দাঁড়াবে? 1000 টাকা দাঁড়াবে। আর এর আয় কত? এর আয় 5 রেশিও, তাহলে 5 রেশিওর ভ্যালু কত দাঁড়াবে? 5000 টাকা। তাহলে এটা আমার কি দাঁড়ালো? এটা এর আয় দাঁড়ালো। আমরা এক্স আর ওয়াইয়ের রেশিও বের করে নিয়েছিলাম, সেখান থেকে আমরা আয় আর যে ব্যয়ের রেশিও, মানে রেশিও মান পেয়ে গেছি।
এটা যদি আয় হয়, এটা যদি ব্যয় হয়, অথচ আমাকে সঞ্চয়, তাহলে এখান থেকে আয় মাইনাস ব্যয় পাবো। তাহলে আয় মাইনাস ব্যয় করে 2 রেশিও পেলাম, সেখানে আমাকে 2000 টাকা বলা হয়েছে, 1 রেশিও বলে 1000 হবে, আর 5 রেশিও বলে 5000 হবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলা হয়েছে, 5:2:3 অনুপাতে PQ এবং R এর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বন্টন করতে হবে। যদি আর কিউ এর থেকে 500 টাকা বেশি পায়, তাহলে পি এর ভাগ কত? ঠিক আছে, কোনো না, কিচ্ছু না, এটা আমার অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কি বলা হয়েছে, আর কিউ এর থেকে 500 টাকা বেশি, তাহলে পি কিউ আর রেশিও বলা হয়েছে এটা। তাহলে আমি যদি বলি পি রেশিও কিউ রেশিও আর, সেটাই বলা হয়েছে 5:2:3। তাহলে বলা হয়েছে কি আর কিউ এর থেকে 500 টাকা বেশি পাবে, তাহলে আর রেশিও 3, কিউ রেশিও 2, তাহলে 3 রেশিও মাইনাস 2 রেশিও, এটাই বলা হয়েছে না 500 টাকা। তাহলে 1 রেশিওর ভ্যালুই বলা হয়েছে 500 টাকা। তাহলে বলা হয়েছে তাহলে পি এর ভাগ কত, পি এর কত ভাগ, পি এর হচ্ছে 5 রেশিও ভাগ, তাই না? এই যে পি এর 5 রেশিও ভাগ, তাহলে 5 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে, 5 × 500 সমান 2500 টাকা। ঠিক আছে, 2500 টাকা। তো বন্ধুরা, আজকের আমাদের মক টেস্টের সেশনটা এখানেই শেষ হলো। তো ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর পরীক্ষার যেহেতু দেরি নেই, আজকে হয়ে গেল 14 তারিখ, 16 তারিখ আর 17 তারিখ 2 দিন কন্ডাক্ট হচ্ছে। তো তোমরা জানিয়ে তোমাদের এক্সাম আপাতত কোথায় দেওয়া হয়েছে, কোনখানে যাচ্ছ। আমার তো বাঁকুড়ার মধ্যেই পড়েছে, ঠিক আছে। তো হিন্দু স্কুল পড়েছে, তো তোমাদের জানিও কোথায় এক্সাম হয়েছে, পড়েছে সেন্টার। ঠিক আছে, থ্যাংক ইউ, স্টে টিউনড।